বাংলাদেশ থেকে মানব পাচারে গত কয়েক বছর ধরে সমুদ্র পথই প্রধান রুট হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে থাইল্যান্ড রুট ধরে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের পথে মৃত্যুর ভয়াবহ চিত্র 2015 সালে থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে একের পর এক গণকবর আবিষ্কৃত হতে থাকলে সারা বিশ্বে আলোড়ন তোলে। তখন দেখা যায় ওসব গণকবরে নিহত ব্যক্তিদের বড় অংশই বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশী মানুষ। সে রুট বন্ধ হয়নি, বরং সে পথে কড়াকড়ি আরোপের পর আকাশপথে চীনে গিয়ে সেখান থেকে নৌকায় উঠিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশগামীদের মালয়েশিয়ায় পাচার শুরু হয়েছে। গত মাসেই চীন থেকে হংকংয়ে প্রবেশ করতে পাহাড় পেরোনোর সময় মারা যান এক বাংলাদেশি। বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের ইউরোপ নেওয়ার কথা বলে লিবিয়া থেকে নৌকায় উঠিয়ে দেওয়ার প্রবণতাও গত কয়েক বছরে বেড়েছে। চলতি বছরে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি বাংলাদেশি শরণার্থী হিসেবে নৌকায় ইতালি গিয়ে আশ্রয় প্রার্থনা করেছেন। আকাশপথে ইন্দোনেশিয়া গিয়ে সেখান থেকে নৌকায় অস্ট্রেলিয়া যাওয়ার সংখ্যাও বাড়ছে। বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বিদেশ যাত্রা এবং তাতে প্রাণ খোয়ানো বা গন্তব্যে পৌঁছেও কাজ এবং বৈধ কাগজ না পেয়ে পালিয়ে থাকা মানবেতর জীবন নিয়ে এত লেখালেখি বলাবলির পরেও কেন থামছে না, এমনকি কমছে না ওই দুর্গম পথে রওনা হওয়া মানুষের সংখ্যা? অর্থনৈতিক উন্নয়নের সূচকে বাংলাদেশের এত অগ্রগতির পরেও কেন এসব অবৈধ মানব পাচার রুটগুলো দিয়ে পাড়ি দেওয়া নাগরিকদের তালিকায় অন্যতম শীর্ষস্থানে থাকছেন বাংলাদেশিরাই? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, শরণার্থী অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরুর রিসার্চ ফেলো ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার এবং জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকে। আলী হায়দার চৌধুরী, আমি যদি আপনাকে দিয়ে শুরু করি, আপনি যদি বলেন যে বৈধ পথে যাওয়া বাড়ছে কিন্তু মানব পাচার কমছে না কেন, মানে অবৈধ পথে যাওয়ার পথ বন্ধ করা যাচ্ছে না কেন, সে সংখ্যাটা এত দ্রুত গতিতে বাড়ছে কেন? বিষয়টা আসলে যদি আমরা এভাবে বলি, বৈধ পথে যারা যায় তারা একটা সীমিত রাস্তায় বা সীমিত গণ্ডিতেই একটা মুভমেন্ট করে। সাপোজ আমাদের যেই সব দেশের সাথে আমাদের এমওইউ আছে, আমরা মিডল ইস্ট কান্ট্রিগুলো, মালয়েশিয়া, এইসব দেশে। আর অবৈধ পথে যে আপনি ইটালির কথা বললেন, ভূমধ্যসাগর দিয়ে, এগুলো কিন্তু আমাদের অফ রুট, এগুলোতে আমাদের দেশের সাথে এমওইউ নাই। এখন এই ট্রাফিকিং গুলো ইটালিতে, তার মানে যারাই কাজ করছেন তারাই অবৈধভাবে গিয়ে কাজ করছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো প্রথম অবস্থায় ছিল এটা লিবিয়া হয়ে তারা কিন্তু পাড়ি দিয়েছে ম্যাক্সিমাম গুলো। এরপরে ইটালিতেও বিভিন্ন রুটে গিয়ে লোকজন সেখানে পাড়ি দিয়েছে। আপনি ইউরোপে এখনো বিভিন্ন রুটে বা অফ রুটে বিভিন্ন ইলিগেল ওয়েতে ট্যুরিস্ট ভিসা নিয়ে, ভিজিট ভিসা নিয়ে আপনি লোক পাড়ি দিচ্ছে। অর্থাৎ মানুষের বেটার লাইফের জন্য মানুষ কিন্তু থেমে নাই, মানুষ যাচ্ছে, তার নিজের দায়িত্বেই যাচ্ছে। এবং এই দায়িত্বগুলো নিয়ে এই এন্ডে এবং রিসিভিং এন্ডে, বোথ এন্ডে কিন্তু লোক রয়ে গেছে তাদেরকে রিসিভ করার জন্য এবং এখান থেকে ডিসপাস করার জন্য। এই দায়িত্বগুলো আজকে আমাদের ভাবিয়ে তুলেছে। ডেফিনেটলি আপনার সাথে আপনার যে ভূমিকাটা, সেটা আমাদের 17 কোটি 18 কোটি লোকের দেশ, আমরা একরকমের আশকারা দিই যে ভালো লাইফ যদি বাইরে পাওয়া যায় তাহলে যান। আশকারার কথাটার সাথে আমি একটু সামান্য দ্বিমত পোষণ করি, এই জন্য যে আমরা যদি এই বিষয়টাকে আর প্রপারলি অ্যাড্রেস করি, আর প্রপারলি আমরা অ্যাড্রেস করতে পারতাম, তাহলে এটার বিষয়গুলো আমরা বোধহয় আরো কন্ট্রোল করতে পারতাম। বিষয়টা আমি এভাবে বলি, আপনার মনে থাকার কথা, জিম্বাবুয়ে পাহাড় থেকে 184 জন লোককে যখন ব্যাক করে নিয়ে আসলো অবৈধ পথে, সেখানে আইওএম এর উদ্যোগে সেটা ব্যাক করে নিয়ে আসলো। তো তারা যাচ্ছিল অন্য দেশে এবং সেটা পাহাড়ের মধ্যে একটা তাদেরকে আটকে রাখা হলো। এখন এই লোকগুলো আনার পরে বাংলাদেশে ইমিগ্রেশন কিংবা যারা অথরিটি আছে তারা তাদেরকে কোনো রকম ইন্টারগ্রেশন করেছে যে তার কার মাধ্যমে গিয়েছে? এরপরে আরেকটা ঘটনা, ইরান থেকে যখন বেশ ট্রাফিকিং করে যখন গিয়েছে, আইওএম তাদেরকে ব্যাক করে নিয়ে এসছে, তখনই কি তাদেরকে ইন্টারগ্রেশন করেছিল যে তারা কার মাধ্যমে গিয়েছে? আমার কথা হচ্ছে, যতগুলো লোককে অবৈধ পথে যাওয়ার জন্য ধরে নিয়ে আসা হয় বা আইওএম এর মাধ্যমে, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দেশে নিয়ে আসা হয়, তাদেরকে ইন্টারগ্রেশন করলেই তো ধরা পড়ে যে তাদের দালাল কারা, তাদের চ্যানেল কোনটা। তারপরে তাদেরকে উল্লেখযোগ্য পানিশমেন্টের কথা কি আমি আপনি কেউ শুনেছি?
যে এই জাতীয় কোনো পানিশমেন্ট, উল্লেখযোগ্য কোনো পানিশমেন্ট এই চক্রকে ধরে পানিশমেন্ট দেওয়া হয়েছে আমরা শুনিনি বলেই এখানে আজকারাটা এইভাবে আছে। আমি এভাবে বলতে চাই। ডক্টর জালালউদ্দিন শিকদার, আপনার কাছে যেতে চাই যে মানে ইটালিতে আসলে যে যাবার কোনো বৈধ পথই নেই, সেটা আমার মনে হচ্ছে যে আমিও মনে হলো যে এই মাত্র আসলে নিজে এটা রিয়ালাইজ করলাম এক রকমের। কারণ মানে ইটালির রোমে বাংলাদেশিরা গিজগিজ করেন রাস্তায়, তারা বিভিন্ন কিছু ফেরি করেন, পুলিশ আসলেই তারা দৌড় দেন। ইটালি, বাংলাদেশের মাদারীপুরে, আপনারা আরো ভালো জানবেন, মাদারীপুরে রীতিমতো ইটালি গ্রাম আছে, যে গ্রাম সমৃদ্ধ হয়ে উঠেছে ইটালি প্রবাসীদের টাকায়। তার মানে এরা সকলেই কি এরকম সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে এক পর্যায়ে গিয়ে তারপরে আমাদের ইটালি গ্রামের চেহারা পাল্টে ফেললেন? না, আসলে এখানে দুইটা গ্রুপ আছে, আপনি আইডেন্টিফাই করেন। একটা হচ্ছে একটা গ্রুপ যাচ্ছে বাংলাদেশ থেকে, যারা হচ্ছে দুবাই এবং তুরস্কে টিকিট কেটে ওইখান থেকে আপনার লিবিয়া হয়ে তারপর তারা যাচ্ছে, মানে লিবিয়া থেকে তারা পাচার হচ্ছে। লিবিয়া, এটা হচ্ছে $10,000 মতো লাগে। তার মানে যারা যাচ্ছে এখান থেকে তারা হচ্ছে ওয়েল অফ ফ্যামিলি থেকে যাচ্ছে, এবং যারা যাচ্ছে তারা মোটামুটি এডুকেটেড। কারণ মাইগ্রেশন কস্ট $10,000 যদি হয় প্রায় $8 লাখ, এবং ক্রস হওয়ার পরে আরো $700। সো অলমোস্ট এটা 9 থেকে 10 লাখ টাকার একটা হিসাব আছে। তার মানে যারা যাচ্ছে তারা মোটামুটি এমন বলতে পারবে না তারা কিছুই জানে না, তারা জেনেই রিস্ক নিচ্ছে। যার একটা কারণ হচ্ছে, যেমন মনে করেন একটা ইয়াং যারা যাচ্ছে তারা রিস্ক নিতে খুব পছন্দ করে, হ্যাঁ, এবং তাদের কাছে ইনফরমেশন থাকে যে আমার বাড়ির অমুক লোক এইভাবে করে যাচ্ছে। এটা একটা কমিউনিটি, এটা একটা পিয়ার প্রেসার কাজ করে পুরো কমিউনিটি। তখন যারা ইয়াং জেনারেশন আছে, যারা যেতে যে পয়সা আছে, তখন তারা এমনভাবে ফিল করে যে ও যদি ডেসপার্টলি যদি যেতে পারে তাহলে আমি পারবো না কেন। এবং এই প্রেশারটা কিন্তু ফ্যামিলি থেকেই আসে, যেটা আমরা যদি স্টাডি করে পেয়েছি। তো ফ্যামিলি থেকে যখন একটা প্রেশার ক্রিয়েট হয়, তখন তার হচ্ছে যে না, আমি ইয়াং আছি, আমি রিস্ক নিতে পছন্দ করি, ও যদি যেতে পারে। আসলে ফ্যামিলি বা সেই ছেলেটি কেউই বুঝতে পারছেন না যে কি ডেঞ্জারাসটা আছে, কারণ তার কাছে নিউজটা আসে যে টেলিফোন করেছে তার গ্রামের মানুষ, যে অলরেডি রোমে অথবা মিলানে গিয়ে পৌঁছেছে, টেলিফোন করেছে, এভরিথিং ইজ ওকে। সে যে কি কষ্টটা পেয়েছে সেটা কিন্তু শেয়ার করতেছে না। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এখন এমপ্লয়মেন্টের কিন্তু একটু অভাব আছে। প্রতি বছর আমাদের প্রায় 26 লক্ষ না কত লক্ষ মানে মার্কেটে ঢুকছে, কতগুলোকে আমরা অ্যাবজর্ব করতে পারছি, এটা হচ্ছে একটা কথা। আরেকটা দেখেন, আরেকটা গ্রুপ, যে সংখ্যাটা আমরা কিন্তু আলোচনা করছি না, কিন্তু এই সংখ্যাটা খুব বেশি, সেটা হচ্ছে মিডল ইস্টে আমাদের প্রায় 60 লক্ষ, মানে আরব দেশগুলো প্রায় 60 লক্ষ বাংলাদেশি প্রায় কাজ করে, মানে প্রায় 80% ওইখানে আছে। এই দেশগুলো, বিশেষ করে লিবিয়াতে আপনার গাদ্দাফি যখন ফল করে, এর আগ পর্যন্ত তার 6 মাস পর্যন্ত প্রায় 50,000 বাংলাদেশি কিন্তু গিয়েছিল, তার আগেও কিন্তু অনেক ছিল। এবং কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবে অনেক বাংলাদেশ আছে। এখন আপনি জানেন তেলের প্রাইস কম হওয়ার কারণে এখন এইসব দেশগুলোতে, বিশেষ কাতার ছাড়া, দুবাই ছাড়া, ইনকাম সেরকম আগের মতো না। এখন আমরা দেখেছি যে শুধু বাংলাদেশের যে এক ধরনের মিডলম্যানের, অথবা যেটা বাংলায় বলেন দালালের যেরকম নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু ওইখানেও স্টাবলিশ হয়েছে। তখন দেখা যাচ্ছে কি তাদেরকে এক ধরনের প্রলোভন দেখাচ্ছে যে তোমরা আসো, আর এখন তো তোমরা আগের মতো ইনকাম করতে পারছো না, এই লিবিয়া হইতে খুব সুন্দর রুটটা। এখন বাংলাদেশ একজন যে যত ইনফরমেশন তার কাছে আসছে, কিন্তু যে সৌদি আরব বা কুয়েত বা বাহরাইন থাকে তাদের কাছে সেই ইনফরমেশনটা নাই। তারাই কিন্তু এখন বেশি টাকাটা কিন্তু প্রোভাইড করতে পারছে, যে $10,000 যে ডলার, $8,000টা, এবং সেই গ্রুপের সংখ্যাটাই কিন্তু এখন বেশি হচ্ছে। তারা ভাবছে যে জাস্ট ভূমধ্যসাগরটা নৌকা করে পাড়ি দিতে পারলে ইউরোপ। এই দেখেন, এই যে প্রেসার গুলো যে কাজ করছে, এগুলাই হচ্ছে আমরা দেখছি যে এগুলো আমরা বন্ধ করতে পারছি না। আপনার কাছে জানতে চাইবো এরপরে যে আসলে তাহলে সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও আমরা কি করছি, বা মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদেরকে সচেতন করতেই আমরা কি করছি, আর আন্তর্জাতিক দালাল চক্রের প্রসঙ্গেও আমি আসতে চাই। কিন্তু খন্দকার গোলাম মোয়াজ্জেম, অনেকগুলো অর্থনৈতিক হিসাব তো মেলে না। একে বাংলাদেশ অর্থনৈতিকভাবে মানে আমরা সকল সূচকে এগিয়ে যাচ্ছি, সেখানে এত ডেসপারেট, মানে এইরকম ঝুঁকি নিতে চাইবেন তরুণ সমাজ থাকবেন কেন? তার মানে কি দিতে পারছে না এই সমাজ? আর যেই প্রশ্নটা আসলে আসেই যে 9-10 লাখ টাকা খরচ করে যেই ছেলেটি সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে আসলে একটা অচেনা ভুবনে যেতে চায়, সে কেন ভাবে না, উনি কেন ভাবেন না যে বাংলাদেশে 9-10 লাখ টাকা দিয়ে কিছু করে ভালো মতো থাকা যাবে? আসলে কি তার মানে থাকা যায় না? আসলে আপনি যতটা বলছিলেন যে অর্থনৈতিক এত সূচক মিললেও এটি কেন মিলছে না, আমি বলবো যে উল্টোটি, বরঞ্চ এখানে অর্থনীতিটি খুব বড়ভাবে জড়িত। দেশের ভিতরে প্রচুর সংখ্যক নতুন ইয়াং জেনারেশন যত শ্রমশক্তিতে জড়িত হচ্ছে, দেশের ভিতরে তারা যে ধরনের সচ্ছল বা স্ট্যাবল জবগুলো খোঁজেন, তারা তাদের স্কিল দিয়ে সেই জবগুলো তারা পান না।
ফলে তাদের ভিতরে একটা চেষ্টা থাকে, যেটা একটু আগে আলোচনা আসছে, থাকে যে কোথায় জব পাওয়া যাবে, এবং সেই জায়গা থেকে তারা ওই ধরনের একটা ডেসপারেট জায়গা থেকে সেই বিষয়গুলো তারা নেন। এটা হচ্ছে একটা ইকোনমিক্সের দিক। এবং সে কারণে দেখবেন যে আমাদের এখান থেকে বেশি ব্যয় করে যাবার প্রবণতা অন্য দেশ থেকে যাবার ব্যয় করে বেশি যাওয়ার চেয়ে বেশি এখানে, কেননা অন্য দেশ থেকে এই লেবার মার্কেটের প্রেশারটা তুলনামূলকভাবে আমার ধারণা কম, যেটা আমাদের এখানে অনেক বেশি। সে কারণে আমরা অনেক বেশি খরচ করে যেতে চাই, সেটি আমাদের একটা দুর্বলতা, এবং সেটা আবার ইকোনমিক্সই। আর একটি দিক হলো যে যে সমস্ত জায়গায় যাচ্ছেন তারা, সেই সমস্ত জায়গাতে কিন্তু মার্কেটের ডিমান্ড রয়েছে এই সমস্ত কাজের। ইউরোপের কথা বলেন বা ইউএস এর কথা বলেন বা অন্য দেশগুলোর কথাই বলেন, সব দেশগুলোতে কিন্তু ধীরে ধীরে উন্নতির সাথে সাথে এই দেশগুলো আস্তে আস্তে সেবা খাত নির্ভর দেশ হয়ে যাচ্ছে, আবার এদের জনসংখ্যা কমে যাচ্ছে। ফলে সেই জায়গাতে লো এন্ড যে সমস্ত কাজগুলো, এগুলো করবার জন্য তাদেরও লোক দরকার। ফলে তারাও কিন্তু যতটা না তারা ফর্মালি এটা চাইতে পারে, তার থেকে ইনফর্মালি যারা এখানে ঢুকছে তাদেরকেও তারা একসময় অ্যাকসেপ্ট করে নেয়। যেমন আপনি ইতালির কথা বললেন, ঢুকছে তারা অবৈধভাবে, কিন্তু পরে কিন্তু তারা রাজনৈতিক আশ্রয় দিয়ে লিগ্যাল হয়ে যাচ্ছে। ফলে ওখানে যারা ওখানে কাজ করছে, এদের অধিকাংশই আসলে কিন্তু লিগ্যাল একটা স্ট্যাটাস নিয়েই তারা থাকছে, যদিও অবৈধ একটা অংশ রয়েছে। ফলে ওখানে আবার একটা অর্থনীতি রয়েছে। ফলে প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা ইকোনমিক্স এখানে দেখতে পাই। কিন্তু আপনার যেটি চিন্তা যে আমাদের এখান থেকে এই যে এত ডেসপারেটলি যাবার একটা প্রবণতা কেন, সমস্যাটি হচ্ছে এখানে যে আমাদের যেটি হয় স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে মানসিকভাবে সাইকোলজিক্যাল জিনিসটি কাজ করে, সেটি হলো যে একটি সাকসেসের ঘটনা 10টি ব্যর্থতার ঘটনার চেয়েও বেশি ইনফ্লুয়েন্সিয়াল। অর্থাৎ কেউ একজন জানিয়েছে যে হ্যাঁ আমি খুব ভালো আছি, কিন্তু আরো যে 10 জন লোক মারা গেছে, এটা কিন্তু আরো যে 10 জন ফিরে আসেনি, ওই গ্রামেরই হয়তো আরো দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, অথবা টাকাটা দালালকে দিয়ে পুরো টাকাটি এখনো ফেরত পাননি, বা যে কাজে নেওয়ার কথা ছিল সে কাজ দেননি, এগুলো মানুষের সাইকোলজিতে কম রিয়াক্ট করে। ফলে এটি একটি দিক। আর আপনি যেটি বলছিলেন যে 10 লক্ষ টাকা খরচ করে দেশের ভিতরে কিছু একটা স্ট্যাবল এমন একটা কিছু পেতে পারে না, আবারও সেই একই জিনিস যে তার জন্য যে 10 লক্ষ টাকার যে ঝুঁকি সে দেশের ভিতরে দেখে, তার থেকে বেশি সে দেখে যে ওই যেটি যে একটা বা দুটো সাকসেস স্টোরি তার সামনে আছে, যে 10 লক্ষ টাকা খরচ করে গিয়ে খুব ভালো রয়েছে, যদি লাইগা যায় এর মতো ব্যাপার। অনেকটা জিনিসটা কিন্তু এরকম যে সবসময় ঠিক আসলে যদি না, কয়েকটি ডেস্টিনেশনের জন্য জিনিসটি, কিন্তু অন্যান্য জায়গার জন্য মূলত তথ্যপাত্রগুলো মানে যারা কিনা ফর্মালি যাচ্ছে সেই জায়গাগুলোর জন্য কিন্তু মোটামুটি এক ধরনের স্ট্যাবল সোর্স একেবারেই তো আলাদা ফর্মালি যাওয়া আর ইনফর্মালি যাওয়া। এই ডিসকাশনের সাথে একটা আমি শুধু সাপ্লিমেন্ট করি। আমরা তো গ্রামে বাস করি, গ্রামের লোক, সেখানে আমরা দেখি আপনি যে 10-15 লাখ টাকা দিয়ে যদি একটা ছেলেকে এখানে ব্যবসার কথা বললেন, আপনি হয়তো তার পারিবারিকভাবে তার 10-15 লাখ টাকা নাই এবং সে সংগ্রহ করতে পারবে না, তার বাবাও তাকে এই টাকাটা দিবে না যে একটা কিছু করে খাওয়ার জন্য 10-15 লাখ টাকা। কিন্তু বিদেশ যাওয়ার জন্য তার বাবা দেবে, তার মামা দেবে, তার চাচা দেবে, যে বিদেশ চলে যাচ্ছে, ছেলে বিদেশ যাচ্ছে, সুতরাং তার আত্মীয় স্বজন সবাই মিলে 10 লাখ টাকা তাকে সংগ্রহ করে। এই একটা প্রবণতা কিন্তু গ্রামের একটা পারিবারিকভাবে এটা আছে। যে কথাটা আপনি বললেন যে এটা দিয়ে দেশে তো সে কিছু করতে পারে, অর্থনৈতিক না, বিষয়টা হয়তো কিছুটা সামাজিক ব্যাপার। কিন্তু আমি ফিরে এসে আপনার কাছেই জানতে চাইবো যে আসলে কি ব্যাপারটা এমন যে অবৈধ পথে যারা যাচ্ছেন তারা অনেকে বৈধ হয়ে যেতে পারছেন এবং তারপর তারা বৈধ শ্রমশক্তিতে মিশে যেতে পারছেন? কারণ ইউরোপে তো এখন আমি শুনি যে পূর্ব ইউরোপের লোককেই কাজ দিয়ে তারা একটা ঝামেলায় আছে, মানে সামাজিক ঝামেলা, সেখানে বাংলাদেশিরা গিয়ে সত্যি বৈধ হচ্ছেন? আমি জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আমি জানতে চাইবো আলী হায়দার চৌধুরী আপনার কাছে, যে আসলে যারা এরকম করে ঝুঁকি নিয়ে পৌঁছে যেতে পারেন তাদের কেউ কেউ কি আসলে বৈধ হয়ে উঠতে পারেন একটা পর্যায়ে? কারণ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে যে ধরনের কাজ তারা করতে চান সেই কাজগুলোর আবার ডিমান্ড আছে ওখানে, কাজে গিয়ে তারা এক রকমের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে ফেলতে পারে। এটা তো আমাদের স্বীকার করতে হবে। আমি যদি আমেরিকা এবং ইউরোপ এইসব সেক্টরগুলো যদি আমি দেখি, সেখানে আমাদের ম্যাক্সিমাম অবৈধভাবে গিয়ে তারা বৈধ হয়েছে। এইটা তো আমাদের একটা আমরা ইয়ে করতে হবে, এবং তারা আমাদের অর্থনীতিতে একটা কন্ট্রিবিউশন, বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। এখন আপনি মূল যে প্রশ্নটা না, এখন তো সেই সুযোগগুলো কমে গেছে। আমাদের মূল সমস্যা হচ্ছে যে উনি একটু আগে আলোচনায় বললেন যে আমাদের 2.2 মিলিয়ন আমাদের জব মার্কেটে ইন করে। এখন আমরা এশিয়ার আমাদের যে 11টা লেবার সেন্ডিং কান্ট্রি আছে, তার মধ্যে এত বড় একটা সাপ্লাই ক্যাপাসিটি আর কোনো দেশের নাই।
কিন্তু আমাদের এই সাপ্লাই ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ডিমান্ড কিন্তু নাই। আমাদের মাঝখানে তো সৌদি আরব বন্ধই ছিল, ইউই এখনো বন্ধ, কুয়েত খুব বড় আকারে আমাদের লোক নিচ্ছে না, মালয়েশিয়া বন্ধ ছিল, এখন খুলেছে, কাতারে যাচ্ছিল প্রচুর পরিমাণ লোক, কাতারে এখন বিষয়গুলো হচ্ছে কি আমাদের যে পরিমাণ যাওয়া দরকার ছিল, যে পরিমাণ আমরা বিদেশে পাঠানো দরকার, আমরা সেই পরিমাণ ফর্মাল ওয়েতে পাঠাতে পারছি না। কিন্তু আমার জব মার্কেটে ইয়াং জেনারেশন আরো বেশি ঢুকছে এবং মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে একটা ট্রেন্ড হচ্ছে বিদেশ যাওয়া। দেশে কোনো কাজ, সাধারণ কাজ করার চেয়েও যদি বিদেশ যেতে পারে তাদের জীবনে একটা পরিবর্তন চলে আসবে, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা বিষয়। তো সেটাতে আমরা বৈধ পথে আরো, কারণ এই ধরনের যে ধরনের কাজ তারপরে তারা গিয়ে পাচ্ছেন অবৈধ পথে গিয়ে, তার মানে তো সেসব কাজের ডিমান্ড আছে ওইসব দেশে, আমরা সেই ডিমান্ডটা বৈধ পথে তৈরি করতে পারছি না। আমরা সেই পথে তৈরি, আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে কি, আমি একটা বলি আপনাকে, আপনি ইউরোপীয় মার্কেটে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করেছিল যে এই মার্কেটে কিভাবে কোন রকম ইন করা যায় কিনা। ইউরোপিয়ান ইউনিয়নের কতগুলো পলিসি আছে যে এখানে হয়তো তারা অ্যালাউ করছে না। আমরা জাপানেও মুভ করা হয়েছিল, জাপানে ডেমো এখন যে মাইনাসের দিকে, সেখানে আপনার সাম মিলিয়ন আপনার কেয়ার গিভারের দরকার, সেখানে বুড়ো লোকজনকে দেখা করার কেউ নাই, গ্রাজুয়েট নার্স, সেখানে বিরাট একটা সাপ্লাই আমাদের রয়ে গেছে, আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রির বিরাট একটা মানে ডিমান্ড রয়ে গেছে আমাদের। কিন্তু আমরা যে এই জিনিসগুলোকে আমরা টার্গেট করতে পারছি না। টার্গেট করে ডিমান্ডটা যদি আমরা চিহ্নিত করতে পারতাম, ওখানে যারা আমাদের ডিপ্লোমেট আছে তাদের সমন্বয়ে, সরকার সমন্বয়ে, কূটনৈতিক দুর্বলতা দেখেন, দুর্বলতা তো আছেই। এই মার্কেটগুলোকে যদি আমরা ক্যাচ করতে হয় তাহলে আমাদের একটা সুন্দর একটা কূটনৈতিক শৈলীতা দরকার। এটাকে ক্যাচ করতে হলে মার্কেট, এগুলো কিন্তু বড় মার্কেট, মধ্যপ্রাচ্যে এখন আমাদের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটের বিকল্প মার্কেট যদি আমরা খুঁজতে হয়, সেটা হচ্ছে আমাদের এই সেক্টরগুলোতে। এমনকি দক্ষ, মানে আপনি যাদের কথা বললেন, গ্রাজুয়েট নার্স, কেয়ার গিভার, দক্ষ শ্রমিকদের জন্য তো জায়গা খুঁজে বের করাটা একটা নতুন ভাবে শুরু করতে হবে। দক্ষতার বিকল্প নাই। আমি তো কতদিন আর লেবার সাপ্লাই দেব, আমার দক্ষতার বিকল্প নাই। আমি দক্ষ করে তুলতে হবে, সরকারি দক্ষতার দিকে খেয়াল দিচ্ছে এখন। ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই যে মানে যেখান থেকে আলী হায়দার চৌধুরী শুরুতে বলেছিলেন যে আমাদের এখানে শাস্তির উদাহরণ কই, মানে যারা এরকম করে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় মরতে মরতে বেঁচে ফিরে আসেন, তাদেরকে কে প্রতারণার শিকার করলে এগুলো কখনো তদন্ত হয় না, কোনো বিচার হয় না। কিন্তু 2015-তে তো আমরা দেখলাম সারা বিশ্ব কথা বলছে, IOM কথা বলছে, সারা বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে ট্রলারে করে সমুদ্রের পথে মানুষ দেশ পাড়ি দিচ্ছে। কার বিচার হলো? মানে তখন তো আমরা থাইল্যান্ড, মালয়েশিয়ায় পুলিশ গ্রেফতার হতে দেখেছি, মেয়র গ্রেফতার হতে দেখেছি, শেষ পর্যন্ত কি হলো? আচ্ছা, না, আমি ওইটার আগে আমি একটু আপনাদেরকে অনুরোধ করবো, আমরা কিছু ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে খুব আরো কেয়ারফুল থাকি। সেটা হচ্ছে যে যখন আমরা বলছি যে ইউরোপে ডিমান্ড আছে, দেখুন আমাদের যে রিপোর্টগুলো আছে, যেটা আমরা গবেষণা পেয়েছি, দালাল শ্রেণীগুলো মানুষকে, এখানে ইয়াং জেনারেশনকে বোঝায় যে ইউরোপে প্রচুর বাজার আছে, প্রচুর মার্কেট আছে, তুমি গেলে এখানে চাকরি খেতে যাবে। কিন্তু রিয়েলিটি কিন্তু এইটা না। রিয়েলিটি কোনটা, যেটা আপনি বলেছেন যে পূর্ব ইউরোপিয়ান, এটা তাদের ন্যাশনাল, ইউরোপিয়ান এখন দেশগুলোকে আপনার প্রচন্ড পরিমাণে তার ন্যাশনালিস্ট গভর্নমেন্টগুলো তারা ক্ষমতায় আসতেছে, তারা ইউরোপের, পূর্ব ইউরোপের নিজস্ব দেশের লোকগুলোকে তারা অ্যাকোমোডেট করতে চাচ্ছে জব মার্কেটে। দেখুন আমাদের যে কারণে ধরেন ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রিতে আমাদের কেটারিং এর লোক যাওয়া কমে গেল, পূর্ব ইউরোপের লোক, তাই না? এখন সেই জায়গাটা দখল করে। 2015 সালে দেখেন আমাদের প্রায় 17,000 রিপোর্ট অনুযায়ী 17,000 বাংলাদেশ ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, মানে ওই যে যখন যে ফ্লোটা যেটা হলো, যেটা এখনো হচ্ছে প্রায় 7,000 সামথিং এই বছর, যে কোনো আমরা এখন খুব হাইয়েস্টে আছি। এটা হওয়ার ক্ষেত্রে কি হলো দেখেন, ইউরোপিয়ানরা পরবর্তীতে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আলোচনা করলো যে আমরা প্রায় 87,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চাই, এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে চাচ্ছে। 27,000 হলো কিভাবে? ছিল 17,000 গিয়েছে। এবং তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আমাদের কমিটমেন্টটা হচ্ছে শুধু সিরিয়ান যারা রেফিউজি, কয়েকটা দেশকে উল্লেখ করেছে তাদের, এবং তারা স্পষ্ট তো বলেছে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশি যারা আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু আমরা ফেরত পাঠাবো। মানে যারা এখন রাজনৈতিক আশ্রয় নিয়ে বৈধ কাগজ পেয়ে গেছেন ভাবছেন তাদেরকে তারা ফেরত পাঠাবে। এখন এটা কি ডিলটা হচ্ছে আমরা জানি না। যেমন মনে করেন আমরা একটা আইডিয়া নিতে পারি, হয়তো বা তুরস্কের মতো ডিলটা হতে পারে। তুর্কিকে যেমন মনে করেন ইউরোপিয়ানে বলেছে $6 বিলিয়ন দিয়েছে, তোমরা রেফিউজিদেরকে আটকে রাখো, ওইখানে তুমি তাদেরকে পাঠিও না। আর আমি জানি না, এটা একজন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কেউ থাকতো তারা এটাকে আরো বেশি ক্লিয়ার করতে পারতো। তাহলে আমরা
যদি এখন যে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যে আপনার আরো মার্কেট আছে, আরো ডিমান্ড আছে, যেটা মিডলম্যানরা ইনফ্লুয়েন্স করে আমাদের লোকগুলোকে নিয়ে যাচ্ছে জিনিসগুলো, তাহলে আরো বেশি জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেল না ব্যাপারটা। কাজে এই জায়গায় আমার মনে হয় আরো বেশি একটু টেকনিক্যাল ওয়েতে আমরা কথাগুলো বলা উচিত। তবে তথ্যগতভাবে মানে চাহিদা আছে, আছে, এটা তো ভুল না। না চাহিদা আমি বলছি না, কিন্তু কোন শ্রেণী, সেই শ্রেণীর লোকগুলো আমরা তৈরি করতে পারছি। যেমন মনে করেন নার্সিং এর, শুধু আমেরিকাতে আপনার 4.5 লক্ষ নার্সিং এর লোক দরকার, গ্রাজুয়েট নার্সিং। এখন বাংলাদেশের সরকার তো আপনার মানে নার্সিং এর তো ডিপ্লোমা লেভেলে করায়, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি মানে অনার্স মাস্টার্স তো করাচ্ছে না। তাহলে আমার যে লোকগুলো তৈরি করতে, সে কি কমপ্লিট করতে পারবে? আর দরকার হচ্ছে গ্র্যাজুয়েট। আমরা প্রায় 12 বছর যাবত শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে আমরা ডিবেট করেছি। আমরা দেখি যে ফিলিপিনো দেখেন, তারা 12 লক্ষ লোক পাঠিয়ে প্রায় 24 না 25 বিলিয়ন ডলার, আর আমরা 60 লক্ষ লোক পাঠিয়ে কত মানে 10 কিভাবে কেন করছে? তারা ওই সেক্টরগুলো, নার্সিং সেক্টরে তারা এককভাবে দখল করছে। হংকং এ বলেন, চায়নায় বলেন, জাপানে, হায়দ্রাবাদে যেটা বলেছেন, এই জিনিসগুলো কিন্তু আছে। তা আমরা তো সেটা তৈরি করতে পারছি না। আপনি দেখেন যে কাতারে যে রিসেন্ট যে ক্রাইসিসটা হলো, যদি আমরা এখন খুব একটা মিডল পজিশনে আছি, কারণ আমাদের এখন পররাষ্ট্র মন্ত্রী অনেক ম্যাচিউর, তারা জানে যে এরকম ক্রাইসিস সিচুয়েশনে কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করতে হয়। তো আমার সেই ব্যাপারে খুব কনফিডেন্স আছে তাদের উপরে। কিন্তু দেখেন ইন্ডিয়া তার পররাষ্ট্র মানে প্রবাসী মন্ত্রণালয় তারা কি করেছে, যখনই কাতারকে এমবার্গো করলো, তারা সাথে সাথে একটা লিস্ট তৈরি করে ফেললো। লিস্টটা কিরকম, তাদের দেশে কে কে নার্স, চিকিৎসক, নার্স প্লাস শিক্ষক আছেন, যদি কোনো কারণে যদি মিশরীয় লোকদেরকে কাতার বের করে দেয় অথবা অন্যান্য দেশের লোকগুলো বের করে দেয়, তারা সেখানে ইমিডিয়েটলি ফিল আপ করবে। ইন্ডিয়ানে অলরেডি রেডি করে ফেলেছে, অলরেডি তারা ইমপ্লিমেন্ট করেছে। এখন আমি বলছি না কারো ক্ষতি মানে খারাপ সিচুয়েশন আমাকেও সেই সুযোগটা নিতে হবে, কিন্তু শুধু ন্যাশনাল ইন্টারেস্ট ন্যারো ওয়েতে ভাবতেই হয়। মানে আমরা যদি মানবকে সম্পদ বলি, মানবকে সম্পদ বলি, তাহলে আমি কি সেই লোক? আপনার কাছে আমি আন্তর্জাতিক দালাল চক্রের প্রশ্ন নিয়ে পরে আসবো আবারও, কিন্তু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, মানে আমরা মানব সম্পদ বললে তো আসলে সম্পদ ব্যবস্থাপনার জায়গায় যেতে হবে। মানে দেশে কাজ নাই, বিদেশেও কাজের যদি আমি ব্যবস্থা না করি, তাহলে তো আসলে এটা আমাদের মনে রাখা দরকার যে আসলে মাইগ্রেশন কিন্তু শুধু ওয়ান সাইডেড স্টোরি না। এটা যেমন আমরা সাপ্লাই সাইড, আবার ওটা কিন্তু ডিমান্ড সাইড আছে। ওই দেশগুলোরও কিন্তু নিজস্ব কিছু নীতি আছে মাইগ্রেন্টদের নিয়ে। যেমন বাংলাদেশ নিয়ে কোনো দেশে এরকম আছে যে কোনো দেশে বাংলাদেশিরাই সর্বোচ্চ সংখ্যক ইমিগ্রেন্টস, এবং কি এরকম আশঙ্কা আছে যে এরা এরকম একটা জোকস বলা হয় যে নির্বাচন দিলে যদি বাংলাদেশিদের সুযোগ দেওয়া হতো এরাই হয়তো জিতে যাবে, এরকম বলে। তার মানে হচ্ছে তারাও নীতিগতভাবে চান না যে কোনো একটি দেশের মাইগ্রেন্ট দিয়ে তার দেশের শ্রমবাজারটি, ফলে ওইখানে তারা একটা ব্যালেন্স করতে চান। ফলে আমাদের দিক থেকে হয়তো চাহিদা আছে, দেবারও আগ্রহ আছে, কিন্তু ওই দেশগুলো হয়তো সেই জায়গাটি সীমিত করে রাখছে। এই যে যেমন ইউরোপের ঘটনা শুনছি, তারা চাচ্ছে যে ইউরোপের ভিতর থেকে নিতে, এখানে বাইরের ইউরোপীয় ইউনিয়ন তো বাস্তবতাটা চেঞ্জ করে দিল অনেক, মানে সেই জায়গায় আমরা সেই জায়গায় আমাদের জন্য একটা সীমিত রয়েছে। আরেকটি প্রশ্ন যেটি টেকনিক্যালি যে বিষয়টি আসছে, এই সমস্ত দেশগুলোর শ্রমবাজার কিন্তু খুবই ফর্মালাইজড, এবং এখানে যে কেউ চাইলেই এককভাবে যে কেউ চাইলেই কোনো একটা সার্ভিস দেবার সুযোগ পাবে না। যেমন ইউরোপ বা ইউএস এর রেজিস্টার্ড এক ধরনের এজেন্সি রয়েছে, সেই এজেন্সির মাধ্যমেই কেবলমাত্র তারা তাদের এই লোকগুলোকে নিয়োগ করবে। ফলে সেই ধরনের এজেন্সির মতো যদি ব্যবস্থার সাথে বাংলাদেশের সাথে তাদের যদি কোনো চুক্তি না থাকে, তাহলে কিন্তু তারা বাংলাদেশ থেকেও আসলে লোক নিতে পারবে না। ফলে সেই ধরনের একটা সীমাবদ্ধতার মধ্যে আমরা রয়েছি। এবং যে জিনিসটি বলা হলো যে বাংলাদেশে তো ওই ধরনের রেজিস্টার্ড নার্স তৈরি হয়নি, দুঃখজনক হলো যে কয়েক বছর আগে আমরা শুনেছিলাম যে বাংলাদেশে সেরকম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সরকার থেকে সেই জায়গায় সেই উদ্যোগটিকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেখা দরকার যে আমরা সার্ভিস ওরিয়েন্টেড যে জায়গাগুলোতে, বিশেষ করে ইউরোপের এই যে কেয়ার গিভার বা অন্যদের যেখানে নার্সদের যে আছে, সেই জায়গাটা আমাদের নজর দেওয়া। কথাটা আপনারা দেশের বিষয়েও বলেন যে বাংলাদেশের শিল্প, বাংলাদেশের বিনিয়োগে যে ধরনের দক্ষ লোক দরকার, যে ধরনের দক্ষতা সম্পন্ন লোক দরকার, সেটা বাংলাদেশের তৈরি করা যাচ্ছে না। সেই একই ব্যাপার তাহলে বিদেশের বাজারের জন্য, মানে আমাদের মানব গোষ্ঠীকে আমরা সম্পদে পরিণত করে কারোর জন্যই সাপ্লাই করতে পারছি না। এক্ষেত্রে অবশ্যই যেটা বলতে হবে যে আমাদের যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, ফলে এবং প্রতি বছরই নতুন জনগোষ্ঠী শ্রমবাজারে যুক্ত হচ্ছে, ফলে সরকারও আসলে নীতিগতভাবে এই যে যারা বাইরে যেতে চান তাদের ব্যাপারে কিছুটা হলেও মানসিকভাবে তারা একটু হলেও ফ্লেক্সিবল, অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অবস্থান নিতে চান না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যদিও এই উদাহরণটা কেউ ওইভাবে দেয় না। যখন বাংলাদেশ থেকে কোনো নাগরিক ভারতে ঢুকছেন, তখন ভারতে যদি তারা গুলিবিদ্ধ হন, আমরা তখন কিন্তু সোচ্চার হই। কিন্তু বাংলাদেশি কেন একজন নাগরিক বাংলাদেশি সীমানা পার হয়ে অবৈধভাবে সেটি ঢুকছেন, সেটি দেখবার দায়িত্ব কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ডেরও।
ফলে সেই জায়গায় কিন্তু আমাদের অবস্থানটি কিন্তু আমরা কখনো শক্ত করছি না। ঠিক একইভাবে যখন মানব পাচার হচ্ছে, একটু আগে যে আলোচনাটি আসলো, তখন কিন্তু আমরা মানব পাচার চক্রের বাইরের জিনিসগুলো দেখছি, কিন্তু আমাদের যে বাহিনীগুলো এখানে রয়েছে তাদের দুর্বলতা ট্রলারে উঠে পড়তে পারছে কি করে, কক্সবাজার চট্টগ্রাম ওই এলাকায় যে সমস্ত চক্রগুলো কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট গোষ্ঠীর তাদের সম্পর্ক রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা কোনো অবস্থান নিচ্ছি না। ফলে ওই ধরনের একটি জায়গায় কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার করা সামান্য সাপ্লিমেন্ট করি। আমাদের এই যে এই পাচার যে শব্দটা আপনি যেটা বললেন, এটা শুধু ট্রলারে যায় না। ট্রলার আর কতটুকু সেই আলোচিত ঘটনা কক্সবাজার এখন তো আর নেই, বাট থিং ইজ দ্যাট এখানে অনেক ভাবেই আমাদের এইভাবে যাচ্ছে, মানে এখন অনেক কিছু অধাপথ প্লেনে গিয়ে তারপর আপনি দেখা যাচ্ছে শিক্ষার নামে সে যাচ্ছে। একটা ক্লাস 8 এর ছেলে আমি অনেকবার পেয়েছি এয়ারপোর্টে, ক্লাস 8 পর্যন্ত পড়েনি, সে পিএইচডি করতে যাচ্ছে। কি লেখাপড়া, পিএইচডি করতে বলতে পারে না, ইংলিশ শিক্ষার জন্য যাচ্ছে। কোথায়? মালয়েশিয়ায়। তার মানে কি শিক্ষার নামে এই যে প্রতারণা করে তারা যাচ্ছে। এই আমাদের এই করিডোর কত ফিটের এয়ারপোর্টটা, এটার ভিতর দিয়ে এটা দিয়ে যাচ্ছে। আমাদের এক সময়ে উমরা ভিসার নামে সৌদি আরব গিয়ে সেখানে থেকে গিয়েছে, হজ ভিসার নামে এখন যদিও ব্যবস্থাপনাগুলো আরো একটু উন্নত হয়েছে। তাহলে মানুষ যাওয়ার প্রক্রিয়াটা কত রকমে যাচ্ছে, আপনি এটা চিন্তা করতে পারবেন না। ভিজিট ট্যুরিজম, টুরিস্ট ভিসার উপরে সেখানেই আসলে প্রশ্নটা আসে যে এক রকমের কি মানে মানুষ যা গিয়ে দেখুক, যে সে আপনি মাথা নাড়ছেন ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, মানে এরকম একটা মানে রাষ্ট্রীয়ভাবেও এরকম একটা ব্যাপার আছে কিনা যে আসলে আমরা মানে কিছু লোক যাক মানে গিয়ে দেখুক না যে কপালে। এখানে আমাদের কাছে যেটা আপনি যেটা ধরতে পেরেছেন, আমাদের কাছে ঠিক একই মনে হচ্ছে, কারণ এগুলো তো আপনার ইমিগ্রেশনটা ক্রস করেছে, তাই না? ইমিগ্রেশন যেসব পুলিশ অফিসার থাকেন দে আর মাচ মোর, তারা করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে এটা তো দেখেই। এখন ব্যাপারটা হয়েছে কি আমরা দীর্ঘদিন ধরে এটা আমাদের মানে প্রবলেম যে আমরা মাইগ্রেশনটাকে কাউন্ট করি কোয়ান্টিটি দিয়ে, কোয়ালিটি দিয়ে না। এখন কতজন গেল এটা আমরা একটা মানদণ্ড তৈরি করে ফেলেছি যে কোনো সরকারের সময় যদি এত লক্ষ লোক পাঠাতে পারি এটা আমাদের সাকসেস। এই মেন্টালিটি থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারতেছি এবং সম্ভবত আমরা তো হিসাব রাখি না কতজন ফিরে আসছে, আবার মানে শুধু যাওয়ার হিসাবটাই আমরা রাখি। এখানে একটা কথা আছে, যারা টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমার ইমিগ্রেশন লিস্টে আসতেছে না, যারা উমরা ভিসা নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমার ইমিগ্রেশন লিস্টে আসতেছে না। তার মানে দেখা যাচ্ছে যে এই যে ইমিগ্রেশনে যারা যুক্ত আছেন তাদের একটা ট্রেনিং এর এখানে একটা গ্যাপ আছে, অথবা আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে, অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই তাদের এমন ট্রেনিং এর ব্যবস্থা করে না যে ইরেগুলার মাইগ্রেশন যেন এই প্লেনের পথে যাতে না হয়, সেখানে কি করণীয় আছে। আর কক্সবাজার যে ঘটনাটা বললেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় কক্সবাজার ঘটনার সাথে এখানে কোনো আসলে অ্যাডমিনিস্ট্রেশন আছে কিনা, মানে কোনো কন্ট্রোল আছে কিনা। এত শত শত লোক গেল, আমরা নিজেরা রামরুর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করেছি 2012 সাল থেকে, আমরা বারবার বলেছি ওই একই মেন্টালিটি যাক না, আমরা কথা বলেছি নাম প্রকাশ করছি না। খুব শক্ত কেউই আছেন। একটা বিরতির পর ফিরে আসছি, ফিরে আসার পর আলী হায়দার চৌধুরী আপনাকে আলাউদ্দিন দাম্মাম সৌদি আরব থেকে বলেছেন যে বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। একে তো বাংলাদেশে 65,000 থেকে 1 লাখ টাকার বেশি খরচ হবে না এমন বলেছিল সরকার, কিন্তু 6-7 লাখ টাকা লাগছে, সেটাও এক রকমের মানব পাচার হয়ে যাচ্ছে কিনা। আর সৌদি আরবের অবস্থা যা খারাপ, কোনো কাজ নেই, তারা মনে করছেন যে আর কোনো লোকের সৌদি আরব যাওয়া উচিত না। এই প্রসঙ্গেও আসবো। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আলী হায়দার চৌধুরী দাম্মাম সৌদি আরব থেকে। আলাউদ্দিন সাহেব প্রশ্ন করেছেন যে 1 লাখ টাকায় যে সৌদি আরব যেতে পারার কথা সেটা 6-7 লাখ টাকা লাগছে, সেটাও কি এক রকমের তখন মানে এই ব্যবস্থাটিকেও তিনি বলছেন এটাও এক রকমের পাচারে পরিণত হয় কিনা। আর উনি বলছেন সৌদি আরবের অবস্থা এখন খুব খারাপ, সৌদি আরবেও আর লোক যাওয়া উচিত কিনা। আমরা কি যখন লোক পাঠাই এগুলো মনিটর করতে থাকি যে কিরকম কাজ, ওখানে গিয়ে কি রকম কাজ পাবেন, সেখানে গিয়ে কি পরিস্থিতি। কারণ গত 2 বছর 3 বছরেতে এই খবরটাও খুব ঘন ঘন আসছে যে সৌদি আরব থেকে আসলে অনেকে ফিরে আসছেন। আমি এখানে এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের যখন একটা দেশে একটা কোনো ডিমান্ড আসে, একটা কোম্পানির কোনো চাহিদাপত্র থাকে, সেই চাহিদাপত্রগুলো আমাদের দূতাবাসের কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করেন। এদের কোনো প্রজেক্ট আছে কিনা, কোম্পানি ভালো কিনা, বেতন দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা, সার্বিক পরীক্ষা নিরীক্ষা করে সেটা সত্যায়ন করে আমাদের সরকারের কাছে এটা পাঠান যে এটা নিয়োগ অনুমতি দেওয়া যেতে পারে। তাহলে এখানে একটা কথা কি, আমি এই এন্ডে বসে আমি ওইটার উপরে, ওইটা তো আমাদের সরকার, তার উপরে নির্ভর করতে হবে যে প্রজেক্ট ইজ দেয়ার, কোম্পানি এক্সিস্টিং, সুতরাং আমি লোক পাঠাতে পারি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে সৌদি আরবে কিন্তু এর বাইরেও তো যাচ্ছে না, এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই। পরিচিতি দিয়ে
পার্সোনালি, এটা পার্সোনালি, সেটা হচ্ছে আমি অন্য আসছি। আর আমি ওই ভদ্রলোক যে কথাটা বললেন যে সরকার নির্ধারণ করে দিয়েছে 1,65,000 টাকা, হ্যাঁ আমি এই ভদ্রলোকের সাথে সম্পূর্ণভাবে একমত যে সরকার নির্ধারণ করে দেয়নি, সরকারকে আমাদের ট্রেড থেকে যারা প্রতিনিধিত্ব করছেন তারা এটা প্রেসক্রাইব করেছেন যে 1,65,000 টাকার ভিতরে এখন সৌদি আরবে যেতে উচিত। আমরা তাই মনে করি এবং সরকার সেটা সেইভাবে আমাদের সাথে একমত হয়ে এটা ডিক্লেয়ার দিয়েছেন। এখন আদৌ কি 1,65,000 টাকা যাচ্ছে কিনা এটা একটা মনিটরিং করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। হ্যাঁ, তবে ওনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি বিনয়ের সাথে। এখন কিন্তু একসময় এটা ছিল 6, 7, 8, 9 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছিল এটা রেট। এখন কিন্তু এই যাওয়ার ইয়েটা অনেক কমে গেছে, এটা অনেক অনেক কমে গেছে। কারণ হচ্ছে কি, আমার যে কেন জানি আমাদের যাওয়ার ট্রেনটা কমে গেছে। সৌদি আরবের অপারেশন এন্ড মেইনটেনেন্স যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে যাওয়ার মানে গেলে সেখানে কেন জানি লোক মানে সবাই একটা ট্রেন হয়ে গেছে যে সেখানে প্রজেক্টগুলো স্লো হয়ে গেছে, বেতন ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই একটা জিনিসগুলো সবগুলো আমরা যে প্রসঙ্গটি ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার তুলেছিলেন, মানে আমরা কেন লোকে ফিরে আসছে, আমরা শুধু প্রতারণার শিকার হয়ে এলে কে তাকে প্রতারণা করলো সেটা আর খুঁজে দেখছি না, তাই তো নয়। আমরা এমন কি কেন আমাদের শ্রমিকরা, তরুণ শ্রমিকরা মারা যাচ্ছেন ফিরে আসছেন সেটা খুঁজছি না, আমরা কেন তারা ফিরে আসছেন কোন আমাদের এখন আমাদের আমি যেটা মনে করি আমাদের এই ব্যাপারে এখন একটা বড় একটা ব্যবস্থাপনা দরকার। সেটা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, সেখানে ট্রেড বোর্ডে যারা তারা সহ সরকার, এই যে সৌদি আরবের মার্কেটটা আস্তে আস্তে একটা অস্থিরতা বিরাজ করছে, কেন বিরাজ করছে, কি কি কারণে বিরাজ করতে পারে, সার্বিক বিষয়গুলো তথ্য অনুসন্ধান করা উচিত। মালয়েশিয়ান মার্কেট দেখেন, মালয়েশিয়ান মার্কেট আজকে কি হচ্ছে, মালয়েশিয়ান মার্কেট এত বড় মার্কেট, সেখানে বলা হচ্ছে 37,000 টাকা দিয়ে যাওয়া উচিত, সেখানে কি আদৌ 37,000 টাকা দিয়ে যাচ্ছে? সরকারকে এটা কোথাও চেক করছে? সরকারের কাছে জিজ্ঞেস করলে বলবে যে কোনো অভিযোগ তো আসছে না। অভিযোগ দিতে যাবে কে? সরকারের এজেন্সি রয়ে গেছে, চেক করলে তো হয়ে যায় যে আদৌ 70,000 37,000 টাকা দিয়ে সেখানে যাচ্ছে কিনা। সেখানে সেই জায়গায় 37,000 জায়গায় সেখানে কোনো আসলে মনিটরিং বা কোনো পরিসংখ্যান রাখা কোনো কিছুই হচ্ছে না। আমাদের যৌথভাবে করতে হবে, আমি সরকারের উপর দিতে চাই না, আমরা সবাই মিলে করতে হবে। এবং এই সেক্টরটা এই সেক্টরটাকে যদি সত্যি আমরা মনে করি দেশে আমার অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসছে, তাহলে আমরা সবাই মিলে করতে হবে। এই তো অর্থনৈতিক সূচকের জন্য বেশ বিপদের কথা, কারণ হচ্ছে যে মানে যেই জায়গাটি, যেই উৎসটি আমাদের এত বড় নির্ভরতার জায়গা রেমিটেন্স, সেই বিষয়গুলোতে আমরা আসলে আগামীতে কি ঘটবে সে সম্পর্কে আমাদের কোনো সেরকম গবেষণা নাই, কোনো তথ্য উপাত্ত আমরা রাখি না, আমাদের ভিশন কি, আমাদের পরিকল্পনা নাই, প্ল্যান নাই, আমাদের এগুলো আমরা তো মানে এই তো একটা বিপদের কথা। একটা যেটা হয়েছে আমাদের এখানে যে নীতিগত জায়গায় এখনো আমাদের মাইগ্রেশন সংক্রান্ত নীতি হচ্ছে শুধুমাত্র প্রেরণ সংক্রান্ত, কিন্তু ওখানে যে অবস্থানকালীন তার যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া, যে সমস্ত নিরাপত্তার মধ্যে থাকা, আমাদের এখন কিন্তু নারী শ্রমিক যাচ্ছে এবং প্রচুর সংখ্যক অভিযোগ আসছে কিন্তু নির্যাতনের, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা ফিরেও আসছে, সেটা একটি বিষয়। এবং ফিরে আসার পরে তাদের সম্পর্কে যে নীতি, এই কাঠামোটি একেবারে অনুপস্থিত। ফলে মাইগ্রেশন সংক্রান্ত 3টি বিষয়ের মধ্যে মাত্র একটি জিনিস নিয়ে সরকার কাজ করছে, অর্থাৎ বাইরে যাওয়া নিয়ে। কিন্তু বাকি যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে খুব বেশি আমাদের কাজ নেই। আমি যতটুকু জানি যে ভারতের ক্ষেত্রে মাইগ্রেট করতে হলে ন্যূনতম একটা মজুরির ব্যাপারে তারা সরকার থেকে একটা নীতিগত অবস্থান রয়েছে যে তাদের শ্রমিকদের এর নিচে মজুরি হলে তারা পাঠাবে না। আমাদের দেশে কিন্তু সরকার এখনো ওই অবস্থান নিতে পারেননি। আবারও সেই একই কথা এখন এই পলিসিটা গভর্নমেন্ট মানে যে কোনো দেশের ক্ষেত্রে একটা ন্যূনতম আগে মজুরি আমাদের করেছে, যদি সেটা হয়ে থাকে ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো ধীরে ধীরে আমাদের গড়ে তোলা দরকার। আরেকটি যেটি আমরা এখনো করতে পারছি না, যেটি আইএলওর সহযোগিতা আমাদের দরকার। আমাদের দেশের শ্রমিকরা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত যাচ্ছেন, সেখানে গিয়ে যে আইনগত সহায়তা পাওয়া, সেই জায়গার ক্ষেত্রে প্রায়শই তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা সমস্যা যে ওই দেশগুলোতে বহিরাগত শ্রমিকদের ক্ষেত্রে যে নিরাপত্তা দেওয়ার আইনগত ভিত্তি, সেটা তুলনামূলকভাবে দুর্বল। এবং সেই জায়গার ক্ষেত্রে বাংলাদেশের সাথে ওই দেশগুলোর সাথে চুক্তি হওয়া, এবং সেটি আইএলওর যে কনভেনশনের অধীনে যে চুক্তি হবার সুযোগ রয়েছে, সেটি সম্ভবত মাত্র বাহরাইনের সাথে বাংলাদেশের রয়েছে, অন্য দেশগুলোর সাথে আমাদের একজন প্রবাসী দর্শক তিনি লিখেছেন, তিনি প্রবাসী মাসুম মিয়া, তিনি বলছেন প্রতিটি জেলায় জেলায় কলকারখানা গড়ে তুলুন, বেকার সমস্যা কমে যাবে, এই সমস্যা মিটে যাবে। ব্যাপারটা কি এরকম যে আসলে সকল সমস্যার উৎস কি বেকারত্ব সমস্যা? এটাকে অবশ্যই যে কোনো ধরনের ক্ষেত্রে প্রথমে এটি বলে নিতে হবে, কিন্তু আবারও এটি মনে রাখা দরকার যে মাইগ্রেশনের একটা বড় নীতি হচ্ছে তুলনামূলকভাবে মজুরি বা আয়ের পার্থক্যই মাইগ্রেশনকে প্রভাবিত করে। ফলে কোনো কারণে সে যদি মনে করে যে এখানে যা
আয় করছি বাইরে তার থেকে বেশি আয় করতে সেটা পারি মনে করলেও হয়, সেটা বাস্তবতা আলাদা হলেও বাস্তবতা হয়। আলাদা হলেও হয় এবং তুলনামূলকভাবে যেহেতু একটা বড় ফারাক থাকে তাহলে সে যদি ঝুঁকির তুলনায় আয়কে বেশি মনে করে তাহলে সেই চ্যালেঞ্জটি নিতে পারে। মনে রাখা দরকার যে বাংলাদেশে মানুষের আয় বাড়ছে এবং আয় বাড়ার কারণে সে কিন্তু এখন বিভিন্নভাবে সম্পত্তি বিক্রি করে সে কিন্তু বেশি টাকা পাচ্ছে এবং এই টাকাগুলো সে খরচ করার মতো তার অবস্থা তৈরি হচ্ছে। আগে 1 কাঠা জমি বিক্রি করলে যে টাকা পেত এখন তার চেয়ে অনেক বেশি টাকা পায়, সেই জন্য সেই টাকাটি বিনিয়োগ করার সুযোগটি তার বেড়েছে, বাইরের দেশগুলো সম্পর্কে ইনফরমেশন তার বেড়েছে। ফলে এই সমস্ত কারণেও তার বাইরে যাবার একটা সহজাত প্রবণতা রয়েছে। ফলে এই জিনিসগুলোকে খুব সহজেই যে আপনি একেবারে চেঞ্জ করে দিতে পারবেন তা না, অবশ্যই এটির শুরুটি আমি বলবো যে দেশের ভিতরে ডক্টর মোহাম্মদ কর্মসংস্থান জালালউদ্দিন বৃদ্ধি করা। শিকদার, দেশের ভেতরে সচেতনতা বৃদ্ধি, আপনি বলছিলেন মধ্যপ্রাচ্যে, আপনারা দুজনই বলছিলেন যে মধ্যপ্রাচ্য এখন একটা জায়গা হয়ে উঠেছে যেখান থেকে লিবিয়া দিয়ে ইউরোপ পাঠানোর কথা বলে। মধ্যপ্রাচ্যের সব দেশ নয়, আমরা শুধু লিবিয়ার কথা বলি। লিবিয়ার কথাই বলেছেন। তো সেই জায়গাগুলোতে সচেতনতা বৃদ্ধির আসলে কি হলো? না আসলে আপনার যে আমাদের সচেতনতা প্রোগ্রাম গভর্নমেন্টের ছিল, আপনার যে লাস্ট যে আপনার বে অফ বেঙ্গলে যেভাবে করে দিয়েছিল, তখন গভর্নমেন্ট খুব গ্রাসরুট লেভেলে যে উপজেলা তথ্য কেন্দ্রগুলোকে ব্যবহার করে, আমি নিজেও সেখানে দেখেছি মাইকিং করে 2015 থেকে, কিন্তু এটা কন্টিনিউটা হয় নাই। কারণ এই অ্যাওয়ারনেস এটা কন্টিনিউয়াস প্রসেস, তাই না? মানুষকে প্রতিনিয়ত আপনাকে কিন্তু করতে হবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাইগ্রেশন কস্ট বলেন অথবা বিদেশে এত জানার সত্ত্বেও রিস্ক সত্ত্বেও যাচ্ছে, এটা কারণটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ডের বিশাল একটা গ্যাপ আছে। আমরা এত বেশি সাপ্লাই মানুষের জন্য যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু সেভাবে না। আমরা দেখেন মার্কেটটা এখন কয়েকটা দেশের প্রতি কেন্দ্রিত হয়ে রয়েছে এবং আমি খুব আমার খুব ইন্টারেস্ট লাগে যে সৌদি আরবের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় 65,000 ইন্ডিয়ান পাকিস্তানি এদেরকে ফেরত পাঠানো হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে কিভাবে এই পর্যন্ত 2,62,000 গেল গত 5 মাস? আমি খুব ইন্টারেস্ট নো, মানে কি এমন হলো, মানে এটা 2,62,000 মধ্যে 1 লক্ষ কত হাজার জানি মহিলা, না মহিলা হচ্ছে 50,000 মতো সামথিং, এবং এর ভিতরে অনেকবার ফেরত আসতেছে। মানে আমি বললাম হঠাৎ সৌদি মার্কেট কি হলো যেখানে তারা ফেরত পাঠাচ্ছে, মানে এটা কিন্তু একটা মানে আমি জানি না জিনিসটা কি, এটা আমাকে জানা করতে হবে। মানে কেন তারা ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের ফেরত পাঠাচ্ছে আবার বাংলাদেশে থেকে? আবার তাদের ভিতরে একটা পলিসি দেখতে পাচ্ছি যে তারা এক্সিস্টিং যে বলছে 2020 সালের ভিতরে সৌদির ভিতরে সমস্ত লোকগুলোকে তারা মানে যারা বিদেশি শ্রমিক আছে তাদেরকে তারা পাঠিয়ে দিতে চাচ্ছে। কারণ সৌদি আরবে প্রতি বছরে 3.5 লক্ষ ইয়াং তারা জব মার্কেট ঢুকছে এবং দেয়ার মাচ মোর কমিটমেন্ট যে তাদেরকে তাদের জব প্রোভাইড করতে হবে। এই জন্য তারা 2025 থেকে 30 সাল পর্যন্ত একটা পলিসি নিয়েছে কিভাবে তাদেরকে অ্যাকোমোডেট করবে। কাজে আমাদের হাতে তাহলে সময় আছে 2025 কি 30 সাল পর্যন্ত। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার, আমি আসলে ভুলে গেছি যে এই যে সৌদি মার্কেট যে এরকম, আমি সচেতনতার কথা বলতে চাচ্ছিলাম, আর আপনি যদি ছোট্ট করে, এর আগে প্রশ্ন করেছিলাম আপনাকে যে আন্তর্জাতিক ভাবেও মানে আমরা তো আমাদের দেশের কর্তৃপক্ষকে দোষারোপ করলামই যে কেন তারা শাস্তি দিতে পারেন না, কেন তারা কোনো তদন্ত করেন না। আন্তর্জাতিক ভাবে এই চক্রগুলোর বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া যায়? না আমি আসলে বলছিলাম যে সরকার কিন্তু তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে করছে, তার কিন্তু অনেক রিসোর্স আছে। যেমন মনে করেন যে আপনার সরকার কিন্তু আপনার এখন চেষ্টা করছে যে মাইগ্রেন্ট সেন্ডিং কান্ট্রিগুলো যারা পাঠাচ্ছে তাদেরকে সাথে একটা অ্যালায়েন্স করতে চাচ্ছে। যেমন মনে করেন আপনার মহিলা ওয়ার্কারের সুযোগ আছে কিন্তু সৌদি আরবে, তারা কিন্তু যখন বাংলাদেশ থেকে প্রবলেম হচ্ছিল তারা নেপালে গিয়েছিল, কিন্তু নেপালি গভর্নমেন্ট বলেছে যে আমি আমার ওয়ার্কার পাঠাতে পারি, তাহলে তুমি তোমার এমপ্লয়ারের বায়োডাটাটা দাও। তারা একটা কমিটমেন্টে গিয়েছে। কাজেই তাহলে আমরা যদি মানুষের ক্ষেত্রে যদি ধরি তাহলে আমরা আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে আমরা এক ধরনের জোট করতে পারি কিনা, যারা আমাকে ইন্দোনেশিয়াও কিন্তু লোক পাঠাচ্ছে, অন্যান্য ফিলিপাইনের লোক পাঠাচ্ছে, তাদের সাথে ওখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারি কিনা। আবার মিডল ইস্টে ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের সাথে নেপালের সাথে জোট করে আমরা, কারণ ওইখানে কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু সৌদি ক্ষেত্রে কলম্বো প্রসেস কি হয়েছে, না ওটা তো ডায়লগটা কি হয়েছে, ওটা কিন্তু শুধু দুবাই কিন্তু মানছে, ওটা কিন্তু শুধু দুবাই মানছে, কিন্তু অন্যান্য দেশ কিন্তু আইএলও আইএমকে তারা পাত্তা দেয় না, তাই না? তাহলে কি হবে? তাহলে আমরা গভর্নমেন্টকে অ্যালায়েন্স করে এটা করতে হবে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা হচ্ছে এটা গভর্নমেন্টকে অবশ্যই কন্টিনিউয়াস প্রসেসের ভিতরে রাখতে হবে। এটা এমন না যে এখন যাওয়া চলে গেল, যাচ্ছে না, আচ্ছা বন্ধ করে দিলাম। এটা আমাদেরকে গভর্নমেন্টকে, আইওএম আইএলও তারা কি কেউ আসলে আন্তর্জাতিকভাবে এই যে মানব পাচারের সঙ্গে জড়িত কোনো অপরাধী চক্রের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে কোনো দেশকে চাপ দিতে পেরেছে? দে জাস্ট ফ্যাসিলিটেটর। নিশ্চয়ই তার একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে, কোন আমার লোক যদি অবৈধভাবে ওখানে হয়েছে আমরা রিকোয়েস্ট করলে তাদেরকে, এছাড়া তাদের সেই আছে কেন। আমি একটু আপনার সাথে একটু সামান্য বিনয়ের সাথে মত পোষণ করতে চাই। আইএলওর ইয়েতে সিগনেচার কোন কোন আমরা করেছি, আর আমাদের এই বেল্টে কতজন কান্ট্রি করছে? মিডল ইস্টে বাহরাইন ছাড়া আর কেউ করেছে কেন? করে নাই। তাহলে আমার লেবার প্রোডাকশনের কথা যদি বলেন, আমি আমার লেবারকে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি পাঠালাম মিডল ইস্ট কান্ট্রিতে, সেখানে যদি সেই নিয়োগকর্তা যদি তার প্রপারলি জব সুযোগগুলো না দেয়, তাহলে সেটা যদি ভায়োলেট করে তাহলে সেটা কে দেখবে?
নিশ্চয়ই আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়গুলো দেখা উচিত। এখানে তারা অ্যাক্টিভ নয়, এখানে তারা শুধু আমাদের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালায়, কিন্তু তাদের এফেক্টিভ কি আছে? আইএলও শুধু এসব বাংলাদেশে, কিন্তু কাতার তাদেরকে কাতার রিসেন্টলি ওই ওয়ার্ল্ড কাপের জন্য কাতার মেনেছে কাজী একরকম কি আমরা একটা শেষ বাক্য বলে যদি শেষ করি, আলী হায়দার চৌধুরী, বিষয়টি কি তাহলে এরকম যে রাষ্ট্রকেই আসলে তার শ্রমিকের দায়িত্ব নিতে হবে এবং তার সকল মানে তার জন্য ডিমান্ড তৈরি করতে হবে এবং তার সকল নিরাপত্তার কথা রাষ্ট্র অবশ্যই ভাবতে হবে? এখানে আমি একটা কথা না বললে রং মেসেজ যাবে। লিবিয়াতে বর্তমানে লোক সরকার পাঠাচ্ছে না এবং এটা বন্ধ। এবং সৌদি আরবের কথা, সৌদিয়াইজেশনের কথা যেটা উনি যেটা বললেন, সেটা হচ্ছে কিছু কিছু জব আছে আরো 20 বছর পরেও সৌদিরা ওই জবগুলো করবে না, যেটা অপারেশনাল মেইনটেনেন্সের জব। সর্বোপরি আমরা আমাদের শ্রমিক বিদেশে পাঠাতে হবে। আমাদের যে হিউজ লেবার মার্কেট, এটাকে আমরা মানুষের যাওয়ার সুযোগ করে দিতে হবে এবং যত বেশি সহজ পদ্ধতিতে, সহজীকরণ পদ্ধতিতে বিদেশে যাওয়ার সুযোগগুলো আমরা করে দিতে পারি, সরকার যত বেশি নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে, এটা রেগুলেটরি বডি হিসাবে নিয়ন্ত্রণ করবে, তত বেশি আমাদের সুফল বয়ে আনবে। একদম এক কথায় সেটা হলো যে দায়িত্বটি কিন্তু শুধু বাংলাদেশের সাইডে নয়, আমরা কিন্তু মাইগ্রেন্ট সেন্ডারের দায়িত্বের কথা বলছি, কিন্তু মাইগ্রেন্টদের যারা রিসিভ করছে সেই এন্ডের কিন্তু প্রচুর দায়িত্ব আছে। এবং গ্লোবালি যে কথাটি হচ্ছে যে এখন পর্যন্ত যেভাবে মাইগ্রেশনকে আটকানো হচ্ছে নীতির কাঠামোয়, আগামীতে এটি সম্ভব হবে না এবং আগামীতে এটিকে আরো উদার করবার প্রয়োজন হবে। ফলে সেটির জন্য যে নীতি কাঠামো, সেটির জন্য শ্রমিকদের ওখানে যে নিরাপত্তা, সেই ধরনের আইন কানুনগুলোর কাজগুলো মাইগ্রেশন যারা রিসিভ করছেন তাদেরকে নেওয়ার প্রয়োজন রয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ আলী হায়দার চৌধুরী, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে মনোনয়নের মাপকাঠি কি, এই নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি। সঙ্গে থাকবেন আপনিও।